কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা বোর্ডগুলোর সব প্রস্তুতি সম্পন্ন। হরতাল অবরোধে কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে তার দায় নিতে হবে বিএনপি জামায়াত জোটকে। রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সবার প্রতি সবাই যেন সহযোগিতা করেন। তারা আমাদের শিক্ষার্থী, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তাদের সব রকমের সহযোগিতা দিয়ে যাব। আর আমরা আশা করব যে কেউ তাদের পথে কোথাও বাধা সৃষ্টি করবেন না। এই ধরনের কর্মসূচি না দিতে আবারও আহ্বান। যারা মানুষ পুড়িয়ে মারে, যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে দয়া করে এই ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করুন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের উদ্দেশ্য থাকলে বেগম জিয়া সাধারণ ভোটার পুড়িয়ে মারতেন না, তার লক্ষ্য অবৈধভাবে ক্ষমতায় বসা, বললেন সৈয়দ আশরাফ। সুষ্ঠু নির্বাচনের জন্য মামলা প্রত্যাহারের দাবি বিএনপির। প্রার্থীদের মধ্যে যাদের মামলা রয়েছে তাদের বিবরণী কমিশনে দেওয়া হয়েছে, জানালো ডিএমপি। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্তে গাফিলতি, খালাস পেতে পারেন পলাতক আসামি, জানালেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালের ক্ষোভ। রাজধানীতে বিআরটি এর উপপরিচালকের বাড়িতে দুর্বৃত্তদের নৃশংস হামলা, স্ত্রী খুন, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড। গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে ব্লগার ওয়াশিকুর হত্যার। এবং গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই রাজধানীতে তীব্র পানি সংকট, চরম দুর্ভোগে নগরবাসী, দায় এড়াতে নানা অজুহাত ওয়াসার। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কাল সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে 10,73,884 জন পরীক্ষার্থী। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো রিপোর্টার এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি পরীক্ষায় 92টি কেন্দ্রে অংশ নেবে 80,659 জন শিক্ষার্থী। পরীক্ষার সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। পরীক্ষা উপলক্ষে গঠন করা হয়েছে 50টি ভিজিল্যান্স টিম। এক কথায় বলা যায় আমরা চূড়ান্তভাবে প্রস্তুত। আমরা যে কোনো পরিস্থিতিতেই আমাদের এবার এসএসসি পরীক্ষা আমরা নেব। রাজশাহী বোর্ডে 698টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,07,090 জন পরীক্ষার্থী এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার জন্য মোট কেন্দ্র 185টি। পরীক্ষা চলাকালীন অবস্থায় 150টি ভিজিল্যান্স ও 7টি ঝটিকা দল নিরাপত্তা রক্ষায় কাজ করবে। সিলেট বিভাগের 4টি জেলার 75টি কেন্দ্রে পৌঁছে গেছে পরীক্ষা সামগ্রী। পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিটি কেন্দ্রে। এবছর বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় 58,063 জন পরীক্ষার্থী রয়েছে। বিজিবিএস থেকে প্রশ্নগুলো ছাপা করে প্রশ্ন ট্রাঙ্কজাত করে সেন্টারে প্রশ্ন ট্রেজারিতে পৌঁছে দিছি। ইতিমধ্যে ট্রেজারি থেকে প্রশ্ন সেন্টারে চলে গেছে। বরিশালে 301টি শিক্ষা প্রতিষ্ঠানে 56,600 পরীক্ষার্থীর জন্য মোট 109টি কেন্দ্র এখন পুরোপুরি প্রস্তুত। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রের 200 গজের মধ্যে জারি করা হয়েছে 144 ধারা। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে, নিশ্চিন্ত মনে যাতে পরীক্ষা হলে আসতে পারে এবং বাড়িতে যাতে ফিরে যেতে পারে। এই জন্য রাস্তায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় 8টি জেলার 887টি শিক্ষা প্রতিষ্ঠানের 90,381 জন পরীক্ষার্থী অংশ নেবে। আর এজন্য কেন্দ্র রয়েছে 182টি। এই হরতাল অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। যদি এমনই ভাবে আমাদের এইচএসসিটা বাধাগ্রস্ত হয় তাহলে এটা তো আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আমাদের লাইফের। আমাদের ফিউচারটাই অনিশ্চয়তার মধ্যে চলে আসবে। যশোর বোর্ডের কেন্দ্রগুলোতে প্রায় এক সপ্তাহ আগেই পৌঁছে গেছে পরীক্ষার উপকরণ। এই বোর্ডে এবছর 212টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মোট পরীক্ষার্থী 1,16,905 জন। পরীক্ষা অনুষ্ঠানের জন্য যত প্রস্তুতিমূলক যত কাজ আছে ইতিমধ্যে আমরা শেষ করেছি। এদিকে কুমিল্লা বোর্ডের অধীনে 6টি জেলার 175টি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছে প্রয়োজনীয় সরঞ্জাম। বোর্ডে এবার 1,09,74 জন পরীক্ষার্থী অংশ নেবে। সাবিহানিপা, সময় সংবাদ।
এদিকে পরীক্ষা চলাকালে কোনো সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে পরীক্ষার্থীদের সামান্যতম ক্ষতি হলে বিএনপি জামায়াতকেই তার দায় নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, 20 দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ অকার্যকর হওয়ায় পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না এবং নির্ধারিত সময়সূচি অনুসারেই সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোনো হরতালও হয় না, কোনো অবরোধও হয় না, এবং হরতাল অবরোধ এইগুলার নাম ধারণ করে কিছু লোককে হত্যা করা ছাড়া এই হরতাল আহ্বানকারীদের আর কোনো কাজ নাই। নির্ধারিত রুটিন অনুসারে বুধবার থেকে পরীক্ষা শুরু হবে, এই রুটিন অনুসরণ করা হবে। নিরাপদের জন্য পরীক্ষা দিতে পারে, এই জন্য আমরা বাড়তি আইন শৃঙ্খলার সুযোগ আমরা গ্রহণ করছি। রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সবার প্রতি সবাই যেন সহযোগিতা করেন। তারা আমাদের শিক্ষার্থী, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তাদের সব রকমের সহযোগিতা দিয়ে যাব। আর আমরা আশা করব যে কেউ তাদের পথে কোথাও বাধা সৃষ্টি করবেন না। যদি চুল পরিমাণ কোনো ক্ষতি আমাদের ছেলে মেয়েদের হয়, তার জন্য দায় দায়িত্ব সমস্ত বর্তাবে বিএনপি, জামাত, এই জোট যারা এইরকম একটা হিংস্র পথ অবলম্বন করিয়া মানুষ হত্যার পথ গ্রহণ করছেন, তাদের উপর বর্তাবে। এদিকে এইচএসসি পরীক্ষার সময় বিএনপিকে হরতাল অবরোধের মতো কোনো কর্মসূচি না দেওয়ার আবারও আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে সাভারের আমিন বাজারে একটি স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 3 মাস থেকে এইচএসসি পরীক্ষা শেষ হতে একটি গোষ্ঠী আজকে আমাদের ছাত্রছাত্রীদের পড়ালেখার বিঘ্ন সৃষ্টি করছে। তারা নতুন বই পেয়েছে, নতুন বই তারা হাতে নিয়ে পড়তে পারেনি। এই ইন্টারমিডিয়েট পরীক্ষা এখন পর্যন্ত হরতাল অবরোধ তারা প্রত্যাহার করে না, উঠায় না। নির্বাচনের জন্য ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হরতাল অবরোধ নাই ঠিকই, কিন্তু সমস্ত বাংলাদেশে এখনো আগুনে মানুষ পুড়িয়ে মারার জন্য এই অস্ত্রটা, অবরোধের অস্ত্রটা, হরতালের অস্ত্রটা তারা এখন অব্যাহত রেখেছে। যারা মানুষ পুড়িয়ে মারে, যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে দয়া করে এই ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করুন। এদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগর বাদে আবারও বৃহস্পতিবার ভোর 6টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত হরতাল ডেকেছে 20 দলীয় জোট। পাশাপাশি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে তারা। 20 দলীয় জোটের সভানেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, নির্বাচন কিছুই চান না। তার উদ্দেশ্য অবৈধভাবে ক্ষমতায় যাওয়া, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বেগম জিয়া বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চান। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্য মঞ্চ আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। আপনি চান শুধুমাত্র ছলে বলে কৌশলে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা। যদি আপনার আন্দোলন থাকতো তত্ত্বাবধায়ক সরকারের জন্য, মধ্যবর্তী নির্বাচনের জন্য, আপনি জ্বালাও পোড়াও করতেন না। কোন রাজনৈতিক যদি নির্বাচনে যেতে চায়, তার ভোটারদেরকে যদি পুড়িয়ে মারে, তাহলে কি তার পক্ষে কেউ ভোট দিবে? উদ্দেশ্যটা হলো এই বাংলাদেশটাকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করা। উনার সাথের যে পাকিস্তান, সেই পাকিস্তানকে আবার জোড়া লাগানোর জন্য তিনি জীবনে কোনদিন এই বাংলাদেশকে স্বীকার করেন নাই। সত্যিকারের নির্বাচন করতে কারাবন্দী প্রার্থীদের মুক্তি দিয়ে প্রচারণার সুযোগ করে দিতে হবে বলে দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান। বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এছাড়াও সমান সুযোগ দিয়ে নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। এই নির্বাচন তো একটা ঠিক 5 জানুয়ারি নির্বাচন 2014 সালের মতো হলে চলবে না। এই নির্বাচনকে সত্যিকার ভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। কোন আন্তর্জাতিক পরিমণ্ডলের তাকিয়ে থাকবে সেই নির্বাচনে, তারা দেখতে যাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। তারা দেখতে যাবে যে সকলের জন্য সমান প্লেইং ফিল্ড এখানে হয়েছে। যারা সম্ভাব্য মেয়র ক্যান্ডিডেট তারা আত্মগোপনে, তাদের নেবে হাজারো মামলা, তারা জেলখানায়, তাহলে কে নির্বাচন করবে? সুতরাং যদি সত্যিকার ভাবে তারা নির্বাচনটাকে গ্রহণযোগ্য করতে চায়, নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে চায়, তাহলে তাদেরকে মুক্ত করতে হবে। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিবরণী নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের একথা জানান।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ মানে মুলতবি রয়েছে কিনা এটি আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এবং কাল থেকে যাচাই বাছাই হবে, অর্থাৎ প্রার্থিতা যাচাই বাছাইয়ের কাজটি শুরু হবে। রাত 11টার সময় আরো থাকছে গণমাধ্যমে প্রচারের 24 ঘন্টার মধ্যে বসত ভিটায় ফেরত আনা হলো অত্যাচার নির্যাতনে বাড়ি ছাড়া বরগুনার 14টি হিন্দু পরিবারকে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী বিশ্বাস নিজ বাসায় খুন হয়েছেন। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডের বাসায় এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সকালে। স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আর পুলিশ বলছে অপরাধী শনাক্তে মাঠে নেমেছে তারা। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের এ ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে বাস করতেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাস। সোমবার রাতে কে বা কারা বাসায় ঢুকে নৃশংসভাবে আহত করে শীতাংশু শেখর বিশ্বাস, তার স্ত্রী কৃষ্ণা কাবেরী বিশ্বাস সহ 2 মেয়েকে। গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় আহতদের আর্তনাদের আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে যায়। পরে তাদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কৃষ্ণা কাবেরীকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি পূর্ব পরিচিত কেউ পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। যে কোনো কারণে বাসা হয়তো ঢুকে যাতায়াত ছিল আগে, সেই সুবাদে ঢুকে সবাইকে মেরে হয়তো বা কিছু নিয়ে যাওয়ার কথা প্ল্যান হয়তো বা তার ছিল। ওদের বাসায় কেউ আসছিল, তারা কিছুক্ষণ অপেক্ষা করছিল, ছিল ওখানে। তারপরে ওরা মানে অস্ত্র দিয়ে হোক বা কোনো দিয়ে হোক তাকে আঘাত করেছে এবং পরে আগুনও লাগাই দিয়েছে। এদিকে হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেশীদের কাছে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। 5-6 মাস আগে বলছিল কে নাকি ওদের বলছে আমরা ইন্ডিয়া থাকি, কিছু টাকা দিতে হবে, নাহলে তোর মেয়েরা তো কখন প্রিপারেটিতে আসে কখন কোচিং সব জানা আছে। এটা নাকি ওদেরকে হুমকি দিত এবং তোমরা পুলিশকে জানালে তো মেরে ফেলবে। বিজনেস পার্টনার জয়েন্ট শেয়ার বাজার আর কি আহমেদ একজন ম্যানেজার, সে কেক নিয়ে আসছে, একটা কালো ব্যাগ নিয়ে আসছে, আর এসে 6টা গ্লাস ছিল, 6টা গ্লাসের ড্রিঙ্কস ছিল, আর এটাতে পয়জন ছিল কেকটাতে। অন্যদিকে এরই মধ্যে একজন অপরাধীর নাম পুলিশের হাতে এসেছে। এছাড়া হত্যার কারণ ও বাকি অপরাধীদেরও দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানালেন এই কর্মকর্তা। হাতুড়ি দিয়ে সে মাথায় আঘাত করেছে এবং একটি মাত্র হাতুড়ি এই কাজে ব্যবহৃত হয়েছে। যতটুকু তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি, একটি নামে আমরা পেয়েছি এবং সে কোথায় কাজ করে, তার বাসা কোথায়, তার স্থায়ী ঠিকানা কোথায়, বর্তমান ঠিকানা কোথায়, সবগুলি আমরা পেয়েছি এবং আমাদের টিম সেই বিষয়গুলি নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে। আহত শীতাংশু শেখর বিশ্বাস ও তার 2 মেয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ব্লগার ওয়াশিকুর বাবুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও অনেকের নাম এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে হাতে নাতে ধরা পড়া দুজনই ভুয়া তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি ধরা পড়া 2 জন নিজেদের যে মাদ্রাসার ছাত্র বলে দাবি করেছিল, খোঁজ নিয়ে তারও সত্যতা পায়নি পুলিশ। এদিকে আটক 2 জনের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ব্লগার ওয়াসিকুর রহমান সোমবার সকালে তার বাসার কাছেই নির্মমভাবে খুন হন। পুলিশ বলছে তার আগের দিন বিকেলে মূল পরিকল্পনাকারী মাসুম হত্যা মিশনে অংশ নেয়া জিকরুল, আরিফ ও তাহেরকে ওয়াসিকুরের বাসা চিনিয়ে দেয়। তাকে চেনার সুবিধার্থে ছবিও দেখায়। পুলিশ আরও জানিয়েছে হাতে নাতে ধরা পড়া জিকরুল ও আরিফ জিজ্ঞাসাবাদে ভুয়া তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা ও মিরপুরের দারুল উলুম মাদ্রাসার ছাত্র দাবি করলেও খোঁজ নিয়ে জানা গেছে তা সত্য নয়। একসাথে হত্যা মিশনে অংশ নিলেও তারা একে অপরকে না চেনারও দাবি করছে। কেউ কাকে চিনে না, এটা তাদের কথা। এটা আমরা ভেরিফাই করছি, এই নামেও নাই, ও যে রোল নাম্বার দিয়েছে এটা ঠিক নেই। আরিফটা মিরপুরে, ওটা ভুয়া। মিরপুরে সব মাদ্রাসা আছে হয়তো, কিন্তু এই মাদ্রাসাটা না, আছে মাদ্রাসা মিরপুরে। আরিফ কিন্তু মিরপুরে একটা সন্ত্রাস বিরোধী আইনের আবার আসামি, সে জামিনে আছে। পুলিশ আরও জানিয়েছে ওয়াসিকুর ফেসবুক ছাড়াও 3টি ব্লগে লেখালেখি করতেন। বাবু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও অনেকের নাম পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। তবে খুনিরা কোনো সংগঠনের সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্নের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা। 3 জন তারা সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছিল। তো এর পেছনেও কিছু লোক কাজ করেছে, তো সেই নামগুলিও
আমরা পেয়েছি সেগুলি আমরা যাচাই বাছাই করছি, সেগুলি আসলে সত্যিকারের নাম নাকি ছদ্মনাম সেগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি। 3টা ব্লগে সে লেখালেখি করতো, প্লাস সে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে সে ফেসবুকেও সে লেখালেখি করতো, স্ট্যাটাস দিত। হত্যাকাণ্ডের ধরন দেখলেই বোঝা যায় যে এটা কোনো তাৎক্ষণিক হত্যাকাণ্ড নয়, কাজে এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে মতাদর্শগত বিরোধের জেরেই যে ওয়াসিকুর খুন হয়েছেন সে বিষয়ে নিশ্চিত পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ। 179 কোটি 45 লাখ টাকা ব্যয়ে ভারতের ত্রিপুরা থেকে কুমিল্লা দক্ষিণ উপকেন্দ্র গ্রিড আন্তঃসংযোগ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। 2015 সালের জুন থেকে শুরু হয়ে 2016 সালে শেষ হওয়া এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভারত থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। সকালে একনেকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় বাংলাদেশের ভেড়ামারা থেকে ভারতের বহরমপুর পর্যন্ত বিদ্যমান গ্রিড আন্তঃসংযোগের ক্ষমতা বর্ধিতকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৈঠকে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে সংশোধিত প্রকল্প পাস সহ আরও 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এই সভায়। বিস্তারিত আলোচনার পর এইগুলো আমি জাস্ট আপনাদের ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্তে গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। কিশোরগঞ্জের পলাতক রাজাকার সৈয়দ হাসান আলীর মামলার শুনানিকালে তদন্তে নানা অসঙ্গতি নিয়ে তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটরের উপর এই ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। যদিও আদালত থেকে বেরিয়ে ট্রাইব্যুনালের এমন ক্ষোভের বিষয়টি অস্বীকার করেছেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের তাড়াইল এলাকায় 24 জনকে হত্যা, 12 জনকে নির্যাতন এবং শতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগে ট্রাইব্যুনালে বিচার চলছে রাজাকার সৈয়দ হাসান আলীর। 72 সালের দালাল আইনেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। পলাতক এই রাজাকারের বিরুদ্ধে 1 বছরেরও বেশি সময় ধরে তদন্ত করেছেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। মঙ্গলবার আসামিপক্ষের জেরার মুখে উঠে আসে তদন্তের নানা অসঙ্গতির বিষয়টি। এ বিষয়ে আদালত মামলায় নিয়োজিত প্রসিকিউটরকে জিজ্ঞাসা করলেও কোনো সদুত্তর মেলেনি। যদিও আদালত থেকে বেরিয়ে তিনি জানান সুষ্ঠুভাবে তদন্ত হয়েছে। না, আমাদের তো কোনো ক্ষোভ ছিল না। তদন্ত সঠিকভাবে হয়েছে, যেভাবে হওয়ার কথা সেভাবে হয়েছে এবং সেভাবে করেছে। রাজাকার হাসান আলীর পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী মনে করেন তদন্তের এমন অসঙ্গতির কারণেই তার মক্কেল খালাস পাবেন। সৈয়দ মোহাম্মদ হাসানের ছাড়াও অন্যান্য মানুষের বিরুদ্ধে, অন্যান্য রাজাকারদের বিরুদ্ধে নাম উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এবং তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়নি কেন এবং তাদের ব্যবস্থা কিভাবে নেওয়া যেতে পারে এই মর্মে জিজ্ঞাসাবাদ করেছে। পরে মামলাটির সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করে আগামী 15 এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 1। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানীতে পানি সংকট নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। গ্রীষ্ম মৌসুম শুরুর আগে এই রাজধানীতে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আর বেশিরভাগ এলাকায় দুর্গন্ধযুক্ত পানি পাচ্ছেন গ্রাহকরা। এজন্য ওয়াসার অব্যবস্থাপনাকেই দুষছেন নগরবাসী। তবে ওয়াসার দাবি পরিশোধনে বেশি কেমিক্যাল ব্যবহার করায় পানিতে দুর্গন্ধ এবং কয়েকটি পাম্প নষ্ট থাকায় সাময়িক সমস্যা হচ্ছে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। পশ্চিম যাত্রাবাড়ির জেলেনগর লেনের বেশিরভাগ বাড়িতেই পানি নেই কয়েক মাস ধরে। ভরসা কেবল ওয়াসার পাম্প থেকে 2 গজ দূরের এই কলটি। তবে সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কারো ভাগ্যে জোটে আর কারো ভাগ্যে জোটে না। টানতে টানতে চাপা বিষ করে, বেশি আসে না। পানি প্রেসার কম আছে আর কি, এই কারণে এই কলটা পানি আসে না। আর মন্দিরে আপনার প্রায় বাড়িতেই পানি নেই। কিন্তু পানির অপচয়ের নজিরবিহীন উদাহরণ আছে পার্শ্ববর্তী সায়েদাবাদ এলাকায়। এখানে বছরখানেক ধরে ওয়াসার পাইপ ফেটে পানি উপচে পড়ে ফ্লাইওভারের প্রবেশপথ এবং পাশের এলাকা পরিণত হয়েছে নালায়। এদিকে সায়েদাবাদ সহ পার্শ্ববর্তী এলাকার পানি দুর্গন্ধযুক্ত ও ব্যবহার উপযোগী নয় বলে অভিযোগ এলাকাবাসীর। 2-1 এককালে গন্ধ, পচা দুর্গন্ধ আসে, চুলকানি হয়, ওই সময় তো পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়। মর্স জোনের 3 নম্বর এই পানির পাম্পটি বন্ধ আছে 1.5 মাসেরও বেশি সময় ধরে। মূলত এই পাম্প থেকে কোন রকম পানি সরবরাহ না থাকায় মোহাম্মদপুর হাউজিং এর এই এলাকাটির পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ওয়াসার অন্য 2টি পাম্প থেকে পানি সরবরাহের মাধ্যমে 3 নম্বর জোনের ঘাটতি মেটানোর চেষ্টা চললেও স্থানীয়দের ওয়াসার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। চাবি দিয়ে খোলে, আবার টাকা খায়, আবার ছাড়ে। 1 মাস 17 দিন ধরে কেউ ঘুমাইতে পারি না, বাচ্চা কাচ্চা সবাই কলসি লই দৌড়ে। 300 টাকার গাড়ি
500 টাকা নেয়, তাও আসে না। ঢাকা ওয়াসার দাবি, পানির স্তর নিচে নেমে যাওয়ায় বছরের এই সময়টাতে প্রতি বছরই সমস্যা দেখা দেয়। ডিপ টিউবওয়েল ডিফাঙ্ক্ট হয়ে গেছে, সো দে উইল টেক কেয়ার অফ ইট। এত বেশি দূষিত থাকে নদীর পানি, যেটাকে আমরা প্রথমে প্রি ট্রিট করি, তারপরে নর্মাল ট্রিটমেন্ট করি, কিন্তু এই ক্ষেত্রে অ্যামোনিয়ার ভাগ এত বেশি থাকে যে আমাদের সেটাকে নিউট্রালাইজ করার জন্য ক্লোরিন ব্যবহার করতে হয়, এবং সেই ক্লোরিন ব্যবহারের কারণে একটা ধাঁচ বা একটা ধাক পানিতে থেকে যায়। পাইপলাইন বদল করার জন্য শুরু হওয়া 4 বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হলে পানি বন্টনেরই সমস্যা দূর হবে বলে দাবি ঢাকা ওয়াসার। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। ডিসিসি নির্বাচনের জন্য যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের আর প্রার্থিতার সুযোগ থাকছে না। নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থদের প্রসঙ্গে একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ। এদিকে আগামী বুধ ও বৃহস্পতিবার সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। ডিসিসি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়েছে গত রোববার। মনোনয়ন প্রত্যাশী অনেক প্রার্থী সে সময়ের মধ্যে ফর্ম জমা দিতে পারেননি। তাদেরই একটি অংশ মঙ্গলবার নির্বাচন কমিশনে দেখা করেন কমিশনারদের সাথে। অনেকেরই অভিযোগ, নির্দিষ্ট সময়ের আগে পৌঁছানোর পরও জমা দিতে পারেননি মনোনয়ন ফর্ম। 5টার আগে প্রবেশ করার পরও আমাদেরটা গ্রহণ করা হয়নি, বলছে আইনে নাই 5টার পর নেওয়ার, কিন্তু তখন 5টা বাজেনি, 5টা বাজার 5 মিনিট বাকি আছে। আমাদেরকে বলেছে আপনাদের ব্যাপারে আমরা এটা সর্ট আউট করবো, আবেদনপত্র জমা দিন। কালকে আবেদনপত্র জমা নিয়েছেন প্রত্যেকের, আজকে ওই দিনের এই অপরাহ্ন 2টা পর্যন্ত ওনারা আবেদনপত্র ফাইল পুট আপ করছেন, এটা করছেন, দিস এন্ড দ্যাট বলে আবেদনগুলো ওনারা বিবেচনা করেননি। এ ব্যাপারে কমিশন বলছে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। এর মধ্যে যারা জমা দিতে পারেননি তাদেরকে আর নতুন করে সুযোগ দেওয়া হবে না। ভিতরে বাইরের বিষয় নয়, 5টা পর্যন্ত নিতে হবে। এটা ভোট কেন্দ্রের এনক্লোজার না, যে এনক্লোজার ঢুকে গেলে ভিতরে নিতে। আমি জানি না কি ঘটেছে, তবে আমাদের অফিসাররা সঠিকভাবে কাজ করেছে। বিবেচনার কথা বলেছে, আমরা বিবেচনা করে দেখেছি, এগুলো গ্রহণ করার কোনো বিষয় নয়। এদিকে আগামী 1 ও 2রা এপ্রিল মনোনয়ন ফর্ম যাচাই বাছাইয়ের নির্ধারিত দিন। এজন্য বুধবার সকালে মেয়র প্রার্থীদের ডাকা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। বাছাইয়ের সময় প্রার্থী, তার প্রস্তাবকারী, সমর্থনকারী এবং প্রার্থী কর্তৃক নিযুক্ত কোনো প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। আগামীকাল মেয়র পদের এবং অন্যান্য কয়েকটি পদের মনোনয়নপত্র বাছাই করব এবং বাকিগুলি পরদিন বাছাই করব, শিডিউল নির্ধারণ করা আছে। যাচাই বাছাই শেষে যারা বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না তাদের জন্য পরবর্তী 3 দিন আপিলের সুযোগ থাকবে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নিরপেক্ষ ও সঠিক ভূমিকা পালন না করলে দেশের সচেতন জনগণ তাদেরকে ঘৃণা করবে বলে মন্তব্য করেছেন শতনাগরিক কমিটির সভাপতি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। শতনাগরিক কমিটির 7 জন প্রতিনিধি এ সময় তার সঙ্গে ছিলেন। নির্বাচন কমিশন তার সঠিক ভূমিকা পালন না করলে ঢাকার মানুষ অথবা চট্টগ্রামের মানুষ অত্যন্ত সচেতন মানুষ। এই সচেতন মানুষরা তাকে বা এই নির্বাচন কমিশনকে ঘৃণা করা শুরু করবে। সরকারের যে নিরপেক্ষ ভূমিকা, এটা জাতি দেখুক, একটা উদাহরণমূলক দৃষ্টান্তমূলক একটা কাজ হচ্ছে, হোক, এইটা আমরা চাচ্ছি। গণমাধ্যমের সংবাদ প্রচারের 24 ঘন্টার মধ্যে বরগুনায় অত্যাচার সইতে না পেরে বাপদাদার ভিটে ছেড়ে চলে যাওয়া 14টি হিন্দু পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। সকালে তালতলী উপজেলার চন্দনতলা গ্রামে তাদের ফিরিয়ে নেওয়া হয়, আর সেখানে অনুষ্ঠিত মত বিনিময় সভায় পুনরায় তাদের উপর হামলার ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। অন্যদিকে জেলা প্রশাসক তাদের আর্থিক সহায়তার ঘোষণা দেন। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে তালতলী উপজেলার গাববাড়িয়ার চন্দনতলা গ্রামে 14টি হিন্দু পরিবারকে নিয়ে আসেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এর আগে ফিরিয়ে আনার জন্য সোমবার তালতলা পুলিশ ফাঁড়ির উদ্যোগে তাদের বাড়িঘর পুনর্নির্মাণ করা হয়। বাপ দাদার ঘরবাড়ি ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন হিন্দু পরিবারগুলো। এ সময় সেখানে আয়োজিত মতবিনিময় সভায় ভিটে ছেড়ে যাওয়া হিন্দু পরিবারগুলো সন্ত্রাসী রশিদ ও জাকির সর্দারের দিনের পর দিন অমানবিক অত্যাচারের কথা তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনের কাছে পূর্ণ নিরাপত্তার দাবিও জানান তারা। আমরা নিরাপত্তাটা কঠিনভাবে চাই, যার ফলে যেন আমরা থাকতে পারতেছি। সবকিছুই আমাদের এখন ভালো লাগে। জেলা প্রশাসক মহোদয় আসছে, তারা আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু মনে তো ভরসা পাইতেছে না। ভিটে বাড়ি ছাড়াই ছিল, এখন দেখেছি আসছে, এখানে ঘর তৈরি হয়েছে, খুবই একটা ভালো
লাগছে। এই অবস্থায় হিন্দু পরিবারের নিরাপত্তায় ওই এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন পুলিশ সুপার। আমরা বিভিন্ন সময় খোঁজ রাখবো, সবাই সবার দায়িত্ব পালন করবো, আমি এই আশা ব্যক্ত করছি। আর পুলিশের যে আপনারা বলেছেন ক্যাম্প ট্যাম্প কত কিছু, সবকিছুই আমার নলেজ যখন আসছে আপনারা সবকিছু পাবেন। দেখবেন হয়তো আমি অন্য ড্রেসে ঘুরতে ঘুরতে এই এলাকায় ঘুরছি আপনার এলাকায়। অন্যদিকে জেলা প্রশাসক পরিবারগুলোকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। প্রত্যেকটা পরিবারকে এই ঘর পুনর্বাসনের জন্য 2 বান্ডিল করে টিন দেওয়ার একদম নিয়ে আসা হয়েছে, তাই তো? এখানে আছে। এবং এই পরিবার যে যদি অন্তত 20 দিনের মতো সংস্থান দিয়েছি, আমরা প্রত্যেকটা পরিবারকে 6,000 টাকা করে এখন দিয়ে দিই। সন্ত্রাসী রশিদের নির্যাতনের মুখে 2013 ও 2014 সালের বিভিন্ন সময়ে 5টি হিন্দু পরিবার গ্রাম ছেড়ে বরগুনা শহরে চলে যায়। সবশেষ এবছরের 13 থেকে 18 মার্চ ওই গ্রামের আরো 9টি পরিবার ভিটে মাটি ছেড়ে চলে যায়। সময় সংবাদ, বরগুনা। নাটক সিনেমায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ব্যবহার করতে হলে এখন থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। পাশাপাশি দেশীয় নাটক সিনেমাগুলোতে সাধারণত যেভাবে পুলিশের ভূমিকা নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় তা না করতেও অনুরোধ জানানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নেতিবাচক উপস্থাপনের কারণে জনমনে পুলিশ সম্পর্কে যে ধারণা দীর্ঘদিন ধরে গড়ে তোলা হচ্ছে তাতে পুলিশের কর্ম উদ্দীপনায় প্রভাব পড়তে পারে। পাশাপাশি এ ধরনের বিরূপ প্রচার জনগণকে পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে আস্থাহীন করতে পারে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে 30 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে আইএস। মঙ্গলবার সিরিয়ার হামা প্রদেশের মাবুজাহ গ্রামে আইএস জঙ্গি গোষ্ঠী কমপক্ষে 30 জনকে পুড়িয়ে গুলি এবং শিরশ্ছেদ করে হত্যা করেছে বলে জানায় ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। হামলায় নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। সিরিয়ার 8 জন সেনা সদস্যের শিরশ্ছেদের ভিডিও প্রকাশের একদিন পর এই হামলা চালায় আইএস। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ভারত ম্যাচে বাজে আম্পায়ারিং এর ব্যাপারে আইসিসির কাছে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সময় সংবাদকে এই কথা জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন। এছাড়া তিনি জানান, আগামী 13 এপ্রিল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আমরা আমাদের কনসার্ন আইসিসিকে জানিয়েছি, যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী আমাদের যে সমস্ত বিষয় আমাদের অবজারভেশন ছিল সেগুলো আমরা আইসিসিকে পাঠিয়েছি। কি কি অবজারভেশন যে আপনার কাছে? কিছু ডিসিশন আমাদের কাছে মনে হয়েছে এবং সেই বিষয়গুলো আমরা আইসিসিকে জানিয়েছি। যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচের প্রত্যেকটা ডিসিশন ম্যাচের পরে রিভিউ হয় এবং আইসিসিও আমাদের জানিয়েছে এই সিদ্ধান্ত, এই বিষয়গুলো তারা রিভিউ করে দেন দে উইল বি ইন এ পজিশন টু লেট আস নো দ্য সিচুয়েশন। আশা করছি পাকিস্তান ক্রিকেট দল আগামী 13 এপ্রিল তারিখে বাংলাদেশে আসবে। সার্বিক বিষয় বিবেচনা করে আমরা ঢাকা এবং খুলনাকেই এই সিরিজের জন্য ভেন্যু হিসেবে নির্ধারণ করেছি। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব প্রস্তুতি সম্পন্ন। হরতাল অবরোধে কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে দায় নিতে হবে বিএনপি জামায়াত জোটকে, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। নির্বাচনের উদ্দেশ্য থাকলে বেগম জিয়া সাধারণ ভোটার পুড়িয়ে মারত না, তার লক্ষ্য অবৈধভাবে ক্ষমতায় বসা, বললেন সৈয়দ আশরাফ। সুষ্ঠু নির্বাচনের জন্য মামলা প্রত্যাহারের দাবি বিএনপির। প্রার্থীদের মধ্যে যাদের মামলা রয়েছে তাদের বিবরণী কমিশনে দেওয়া হয়েছে, জানালো ডিএমপি। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্তে গাফিলতি, খালাস পেতে পারেন পলাতক আসামি, জানালেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালের ক্ষোভ। এবং গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই রাজধানীতে তীব্র পানি সংকট, চরম দুর্ভোগে নগরবাসী, দায় এড়াতে নানা অজুহাত ওয়াসার। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।